দয়া করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে। তাহলে চলুন সংগ্রামী এই নারীর জীবনের করুণ কাহিনী একটু আমরা মন দিয়ে শুনি এবং অনুপ্রাণিত হই। আরও অন্যান্য নারীদেরকেও আমরা অনুপ্রাণিত করবো এই ধরনের কাজ করার জন্য ইনশাল্লাহ। এবার আমার লাগস আর কেউ পায়, এবার আমি অনেক উঠে গেছি, এবার আমাকে সবাই পাবে। মানুষের ব্যাগ ভরে বাজার নিয়ে যায়, আর আমার এমন পর্যায়ে হয়েছে যে 5 টাকার জন্য আমি মুরগির গোস্ত নিতে পারি নাই। আমি তো আপনার এখানে 3 দিন ধরে কাজ করতেছি, আমাকে টাকা পয়সা দিবেন না? তখন উনি বললো যে আপা, আপনি যে কাজ করতেছেন, আপনি তো এটা কাজ শিখতেছেন, আপনি আমাদের কারো টাকা দিবেন। ম্যানেজার একবার টাকার দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, বলে যে আপনার কি মাথায় সমস্যা আছে নাকি, আপনি পাগল? মানুষ লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারে না, তুমি 200 টাকা দিয়ে কি ব্যবসা করবা? বের করে দাও এদেরকে। তখন দেখলাম যে না, ব্যাপারটা আসলে খুবই কঠিন, বাস্তবের সাথে কোনো মিল নাই। আমার হাতে একটা তীর আছে, একটা তীর দিয়ে আমার একটা হরিণ শিকার করতে হবে যেভাবে হোক। মানুষে খারাপ বলতেছে, খুব খারাপ কথা বলতেছে, যে ভাষায় প্রকাশ করা যায় না। আর আমার প্রচন্ড ক্ষুধা ছিল, মানে টেবিলের উপরে 4-5 গ্লাস পানি বসে খাই ফেলতাম। এমন কিছু একটা পাইলাম যে আমার আর হাঁটা লাগবে না, আমার কাছে এখন সাইকেল আছে। এত সুখ সাইকেলটা দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম, স্বাগতম বাংলাদেশ। আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। বাজারে এবার হলো 7 চা। যদি 1 লাখ নারীকে আমি কাজ দিই, মনে করেন 2 লাখ ফ্যামিলি কিন্তু সুন্দর চলবে। যে টাকা ইনকাম করা হলো পৃথিবীর সব থেকে সহজ কাজ, যেটা আমরা কঠিন মনে করি। আর মার্কেটিং, আহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমাদের স্টুডিও ক্রিয়েটিভ আর্টস বা সকায়ের আয়োজনে আমাদের নিয়মিত আয়োজন ওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি কাজী রওশনারা সাকি। চলুন শুরু করা যাক। জি, আপনার নাম বলুন। আমি ফরিদা পারভিন সাথী। আমার জন্মস্থান জায়গা পঞ্চগড় ডিস্ট্রিক্ট, তেঁতুলিয়া থানা, শালবান মাঝি। বয়সটা কি বলা যাবে? আমার 90 জন্ম হয়েছে। আচ্ছা। আমরা ভাই বোন ছিলাম 10 ভাই বোন, বোন 5 জন, ভাই 5 জন, 9 নম্বর আমি। খুবই গরিব আর কি আমরা। বাবা কি করতেন? আমার বাবা কৃষক ছিলেন আর কি। বাবা কৃষি কাজ কি নিজের জমিতে করতেন নাকি অন্যের জমিতে? না, নিজের জমি নিয়ে করতো আর কি, তো অল্প আর কি জমি। তো টাকার অভাবে লেখাপড়া বেশি দূর করতে পারি নাই, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। আমার মাকে বললাম যে মা, তো অনেক অভাব, এখন ঢাকায় যাব, মানে আমাদের যে একজন পরিচিত ছিল, ওর মাধ্যমে আর কি ঢাকায় আসি আর কি 2005 সালে। আসার পরে গার্মেন্টসে চাকরি করতেছি। প্রথমে তো মনে করেন হেল্পার হিসাবে গার্মেন্টসে ঢুকছে, তো মনে করেন স্যালারি অনেক কম, থাকা খাওয়া নিয়ে মনে করেন খুব কষ্ট হয়। তারপরে আপনার কোয়ালিটি হইলাম, মানে কোয়ালিটি মানে মাল চেক করা আর কি গার্মেন্টসে যেগুলো, তখন বেতন হলো 2700 টাকা। 2014 সালে আমি ঈদের সময় বাড়িতে যাইতেছিলাম, গড়েয়া ঠাকুরগাঁও আর কি, গড়েয়া ইউনিয়নের একটা ছেলের সাথে আমার পরিচিত হয় গাড়ির মধ্যে। তো ওই পরিচিতের মাধ্যমে উনি আমাকে পছন্দ করে, বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে হয়। উনি আমার হাজবেন্ড বর্তমানে। উনিও ঢাকায় থাকতো, টেক্সটাইলে চাকরি করতো নরসিংদীতে। তখন আমাকে নিয়ে গেল নরসিংদীতে। উনি যে টেক্সটাইলে চাকরি করতো, টেক্সটাইলের চাকরিটা হলো আপনার 7 দিন নাইট 7 দিন ডে, এরকম কিছু হয় আর কি। তো ওখানে যাই আমি আবার কাজ করতে চাইলাম, তা আমার স্বামী বললো থাক, তুমি তো অনেকদিন কাজ করছো, একটু রেস্টে থাকো। তোর মধ্যে যে মনে করেন এই পাশে একটু মানে ডাকাটি টাকাটি হয়, তো এই নিয়ে আমরা বললাম যে ঠিক আছে চলে যাই গ্রামের বাড়িতে, ওখানে যাই কিছু একটা করবো হয়তো। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে আসলে আমার শ্বশুর বাড়ির যে অবস্থা, মানে ওখানেও জায়গা জমি তেমন কোনো কিছু নাই। তা আমরা ঠাকুরগাঁও আর কি একটা বাসা ভাড়া নেই, ওটা 1250 টাকা একটা রুম, 3 সেট। আর আমার স্বামী একটা দোকানে কাজ নিল, ওনার স্যালারি হলো 5000 টাকা। 5000 টাকা দিয়ে সংসার চলতো না। আমি একদিন বাজারে গেলাম 100 টাকা নিয়ে, 70 টাকা চাল ডাল কাঁচামরিচ কিনছি, আর আমার কাছে ছিল 30 টাকা। তো 30 টাকা দিয়ে আমি যখন মুরগির গোস্ত নিতে গেছি, অল্প একটু আর কি, ওটার দাম ছিল আপনার 35 টাকা। তখন আমি বললাম যে 5 টাকার গোস্ত তাহলে কাটে রাখো এখান থেকে। তো বললো যে গোস্তই তো অল্প, কি কাটে রাখবো? আমি তাহলে তুমি কি করো, বাকি দাও আমাকে, পরে আমি 5 টাকা দিব।
বলতেছে না আমরা বাকি দিই না। তো তখন আমি চিন্তা করলাম এই ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে মানুষের ব্যাগ ভরে বাজার নিয়ে যায়, আর আমার এমন পর্যায়ে হয়েছে যে 5 টাকার জন্য আমি মুরগির গোশত নিতে পারি নাই, মানে খুবই একটা কষ্ট আছে। তারপরে ভাবলাম যে না, এভাবে বসে থাকা যাবে না, আমারও কিছু একটা করা দরকার। কি করব, আমাদের ঠাকুরগাঁও তো একটা পকেট শহর। আমার হাজবেন্ডের সাথে কথা বলে যে আমি কাজ করব, তো উনি আবার নিষেধ করছিলাম যে না, কাজ করতে হবে, কিছু না কিছু কাজ আছেই, পাবো। তা আমাদের ঠাকুরগাঁও চৌরাস্তা গুদলি বাজার, ওখানে কিছু টেলার্সের দোকান আছে আর কি। যখন ওখানে গেলাম, দেখছি মিশিংয়ের শব্দ শুনলাম। তো যাওয়ার সাথে সাথে ওরা তো আর কাজে নেয় নাই, অনেক জায়গাতে ঘোরাঘুরি করলাম, 7-8টা দোকানে আর কি। পরের দিন আবার ওই একই অবস্থা, গেলাম, যাই বললো আমাকে কাজে নেয় নেয়। তৃতীয় দিন আমি একজনকে খুব, মানে আমার জীবনীয় যা আছে বলতেছিলাম আর কি, একটা ছেলেকে। তো ও তখন আমাকে আমার কথা শুনে আর কি কাজে নিল। ওই কাজটা হলো আপনার ঘর ঝাড়ু দেওয়া, মেশিন পরিষ্কার করা। আর আমি যদি গার্মেন্টসে যে কাজ করছিলাম, একটু মানে টুকিটাকি কাজ আমি পারি আর কি, তেমন পারি না আর কি। তা আমি তো ওটা কোনো অফিস ছিল? ও না, ওটা আপনার ওই যে টেলার্সের দোকান। আচ্ছা। তো আমি তো খুব খুশি যে না, আমার চাকরি হয়ে গেছে। আমি যাই, আমি মানে যেই কাজগুলা দেয় সব কাজগুলাই করি আর কি, ওদের সাথে মিশিংয়েও কাজ করি। এখন সন্ধ্যা এই 7টার দিকে সবাইকে 400 করে টাকা দেয়। আমি ভাবলাম যে আমাকে হয়তো 50 টাকা বা 100 টাকা দিবে, তা আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। মনে করলাম যে মনে নাই, হয়তো আগামীকালকে দিবে। তে ওই দিনও একই অবস্থা, আমাকে দেয়নি। তৃতীয় দিন আমি বললাম যে ভাই, আমি তো আপনার এখানে 3 দিন ধরে কাজ করতেছি, আমাকে টাকা পয়সা দিবেন না? তখন উনি বললো যে আপা, আপনি যে কাজ করতেছেন, আপনি তো এটা কাজ শিখতেছেন, আপনি আমাদেরকে আরো টাকা দিবেন। তখন খুব খারাপ লাগছে, যেটা কেমন কথা, আমার তো এমনি খুব অভাব। বললাম যে ঠিক আছে ভাই, আমি এখানে কাজ করবো না তাহলে। তখন থেকে চলে আসলাম। আসার পরে 2 দিন আবার ঘোরাঘুরি করলাম কাজের জন্য, কাজ পাই নাই। তো একটা লন্ড্রির দোকানে আমার কাজ নিল লোকে আর কি, 1 পিস কাজ করলে আমাকে 2 টাকা দিবে। তো ওখানে আমি 2 দিন কাজ করার পরে 100 পিস কাজ করছি, আমার 200 টাকা হয়েছে। বললাম ভাই, আমি তো 200 টাকার কাজ করছি, আমাকে টাকা দেন। উনি বলল আপনি যে কাজগুলো করছেন ওগুলো সব বাকি গেছে, বললাম মাস শেষে পাবেন, এখন কাজ করে যান। আর সময়টা ছিল খুব গরম, আর আয়রন করতে কিন্তু মানে খুবই কষ্ট হয়। চাপ দিয়ে যেখানে যাই ওখানে মনে করেন কাজ করাই না, অথচ টাকা দেয় না, এমন হচ্ছে কেন? বললাম যে না, এগুলো আর করা যাবে না। ওই যে আপনার হোটেলগুলো আছে না, এখানে রেস্টুরেন্ট মনে করেন নারীরা তরকারি কাটে, রান্না করে, বা এগুলা কিছু করবো, তো খাবার আছে, খাবার দিবে, কিছু টাকা দেবে। তো যখন ওই রেস্টুরেন্টে গেলাম, তখন ওরা আমাকে জিজ্ঞেস করলো এর আগে কোন জায়গায় কাজ করছো রেস্টুরেন্টে। না, করি নাই। ওই নতুন বলে আমাকে কেউ নেয় নাই। অনেক জায়গায় গেছি, অনেক রিকোয়েস্ট করছি যে আমাকে নেন ভাই, কাজ পারবো, একটু দেখাই দিবেন। কোন আমরা নতুন মানুষ নেই না। তারপর কি করব, অভাব তো অনেক। এখন আমার যে বাপের বাড়িতে বলবো ওরকম পরিস্থিতি তো নাই, শ্বশুর বাড়ির অবস্থাও খারাপ। তারপরে আমি চিন্তা করলাম যে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্ট তেঁতুলিয়া থানা, ওখানে অনেক চার মিল আছে, হয়তো ওগুলাতে আমি চাকরি করবো, আমরা 2 জনে ওখানে চলে যাব। তো আমার হাজবেন্ডের সাথে কথা বলে তারপরের দিন আমরা 2 জনে গেলাম। ওদিন রাত্রে আমার বাপের বাড়িতে ছিলাম। সকালবেলা আমার ভাবি সেমাই রান্না করছিল আর চা বানাইছিল। তো চাটা খাইয়া খুব ভালো লাগছে। তখন বললাম যে চাটা কোথাকার? বলে আমাদের পাশে একটা মিল আছে, মিলের নাম হচ্ছে গ্রিন ক্যারেগো লিমিটেড। চার নাম ছিল দেশি চা। যখন চাটা মনে খাইলাম, মানে খাওয়ার পরে ভালো লাগলো, তখন আমার চাকরিটা চেঞ্জ করে আমি ব্যবসার চিন্তা ভাবনা করলাম, যে এখান থেকে চা নিয়ে যদি বাজারে সাপ্লাই দেওয়া যায় হয়তো ভালো হবে, তাহলে আমরা ঠাকুরে থাকতে পারতেছি। আমার যে মানে কষ্টটা, এটা কিন্তু আমার ফ্যামিলি জানবে না, গোপন ভাবেই থাকবে। ওই মিলে আমার 22টা কাজ করতো আর কি, চাকরি করতো। ওর নাম শামীম।
তো ওকে ডাকলাম যে কি রে শামীম, আমাকে কি ওরা চা দিবে গেলে, তুমি যাই দেখো ফুপু। তো ওই হিসাব করে আমি যখন মেলের এখানে আসি আমার হাজবেন্ডকে নিয়ে, যে মেলে যে দারোয়ান আছে অনেক রিকোয়েস্ট করি যে আমাকে একটু ভিতরে যাইতে দাও, দেয় না। ওই ভিতরে একজন লোক ছিল পরিচিত, ওর নাম ছিল আশরাফুল, এখন আছে বর্তমানে সুপারভাইজারের পোস্টে আছে। তো ওর মাধ্যমে আমি ভিতরে যাই। যাওয়ার পরে ওখানে যে ম্যানেজার আছে, ম্যানেজারকে সালাম দিলাম, বললাম যে স্যার আমি চা পাতার ব্যবসা করতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে করেন, ভালো। কত করে চা পাতা? 1 টন চা পাতার দাম হলো 2.5 লক্ষ টাকা। তা আমার হাজবেন্ড আমার পাশে ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কত টাকা আছে? উনি আস্তে করে আমার কানের করে বললো যে টাকা আছে 400, 200 টাকা লাগবে আমাদের ভাড়া, আর 200 টাকা সে আমাকে দিল। দেওয়ার পরে আমি ওই 200 টাকা ম্যানেজারের সামনে দিলাম টেবিলে। ম্যানেজার একবার টাকার দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, বলে যে আপনার কি মাথায় সমস্যা আছে নাকি, আপনি পাগল? 1 টন চা পাতা মানে 1000 কেজি, 2.5 লক্ষ টাকা, আর আপনি 200 টাকা দিচ্ছেন। এখানে 1 কেজির দামও না, 1 কেজির দাম হলো 250 টাকা। মানুষ লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারে না, তুমি 200 টাকা দিয়ে কি ব্যবসা করবা? বের করে দাও এদেরকে। ওই দারোয়ানকে ডাকতেছিল, এদেরকে বের করে দাও। আমি খুব রিকোয়েস্ট করছি, স্যার দেন না, স্যার দেন। কারণ ওই মুহূর্তে আমি ভাবছি এই 200 টাকা সম্বল। অনেক অনুরোধ করলাম যে ভাই আমার এই 200 টাকা দিয়ে দেন, আমার যদি ভাগ্য ভালো হয় এটা দিয়ে হবে, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। এই আমার অনুরোধ শুনে পরে 200 টাকার চা আমাকে দিল। দেওয়ার পরে বললো পরবর্তীতে ঢুকতে দিও না, পাগল ছাগল কোত্থেকে আসে। 200 টাকার চা আপনি পেলেন? হ্যাঁ 800 গ্রাম। আচ্ছা। তারপর ওখান থেকে আমি চা নিয়ে চলে আসলাম। আসার পর আমি আবার রিটার্ন স্যারের কাছে যাই, বললাম স্যার শুনেন, পাগল বলতেছেন না, আমার ভাগ্য যদি ভালো হয় এটা দিয়ে হবে। তখন চলে আসলাম আপনার ঠাকুরগাঁয়ে। আসার পরে রাত 8টা বাজে। আমার স্বামী বললো এখন বাইরে যাও না, এখন তো রাত, আর আমার তো মনে করেন ব্যবসার নেশা, যে আমি ব্যবসা করব, আমার খুব অভাব, ব্যবসা করতে হবে। রাতটা তো শেষই হয় না। তো আপনার খুব ভোরে আর কি 6টা বাজে আমি বাসা থেকে বেরোইছি। আমি ভাবলাম যে আমাদের পাশে যে হোটেলগুলো আছে ওখানে গেলেই মনে হয় চা নিয়ে নিবে। গেলাম, বললো আমার কাছে একটা চা আছে, তোমরা নেও, চাটা ভালো হবে। কতটুক চা আছে? 800 গ্রাম চা পাতা। পাগল নাকি? ওই তো ওই স্পানিশ চা আমরা বস্তা ভরে নিছি, 800 গ্রাম চা পাতা কি হবে? তো পাগল, মাথায় সমস্যা আছে। সকালবেলা আসছে ডিস্টার্ব করতে, যাও বের করে দাও ওদেরকে। তখন দেখলাম যে না, ব্যাপারটা আসলে খুবই কঠিন, বাস্তবের সাথে কোনো মিল নাই। কল্পনা আর বাস্তব এটা অনেক ডিফারেন্স। এখানে আমার হাতে একটা তীর আছে, একটা তীর দিয়ে আমার একটা হরিণ শিকার করতে হবে, যেভাবে হোক আমার এই চা পাতা বিক্রি করতে হবে। এভাবে করতে করতে আপনার মনে করেন রাত 11টা বাজে গেছে, আর আমি 100 দোকানে চলে গেছি, কেউ নেয় নাই, সবাই তারাই দিছে আমাকে। তারপরের দিন একই অবস্থা। 3য় দিন আমার স্বামী আমাকে বললো তোমার চা পাতা বিক্রি হয়েছে? আমি কই না, যাইও না বিক্রি করতে, এগুলো হবে না, তুমি তো অনেক কাজ করছো, টেলার্সের দোকানে করলা, লন্ডির দোকানে করলা, এগুলো হবে না, এগুলো বাদ দাও। মানুষে খারাপ বলতেছে, খুব খারাপ কথা বলতেছে, যে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি তখন কি ভাবছিলেন? আমি ভাবছি যে আমার ব্যবসাটা করতে হবে। আমি আমার স্বামীকে একটা কথাই বললাম যে শুনো, কে কি বলে বলুক, এই দুনিয়াতে থাকতে হলে, টিকে থাকতে হলে স্বাধীনভাবে একটা যুদ্ধ করে থাকতে হবে, তাছাড়া স্বাধীনতা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমার ব্যবসাটা একসময় হবে, আমার মনটা বলছে। আপনার নিজের প্রতি একটা বিশ্বাস? হ্যাঁ, যে না আমি পারবো। আমার ওই কঠিনটা দেখে আরো মনে করে নিজের উপর একটা আত্মবিশ্বাস চলে আসছে যে না পারবো, ইনশাল্লাহ হবে। তবে আমার দ্বারা তোমার কোনো অসম্মানই হবে না। একসময় তুমি আমি অনেক ভালো থাকবো, আমাদের নিজেদের একটা কোম্পানি হবে, মানে এত ভালো হবে, আমাদেরকে টিভিতে দেখাবে, মানে অনেক কিছু বলতেছিলাম ভালো কিছু। আমার স্বামী বলতে স্বপ্ন, পাগল হয়ে গেছো তুমি, একদম পুরা পাগল। আমি বলছি না, দেখবা হবে ইনশাল্লাহ। তারপরে আপনার 4র্থ দিন আমি যখন মার্কেটে যাই, এই আপনার 11টা 11:30 বাজবে,
যারে পাই তারে বলি যে আমার চাটা নেন। এক ভদ্রলোক আমাকে বললো যে কি নিয়ে ঘোরাঘুরি করতেছো। যখন উনি এই কথাটা বলে কেউ না কেউ একটা সাড়া দিছে। আমি ওনাকে বলতেছিলাম যে ভাই আপনি নিবেন নাকি, বলেন নিবেন। বলতে কি আছে তোমার কাছে? আমার কাছে চা পাতা আছে। নিবেন ভাই, বলেন নিবেন। আগে দেখি দেখি না। তা আমি বাইর করলাম, তো উনি আমার দিকে তাকাইয়া বলতেছি এটার দাম কত। আমি দাম বলতেছিলাম না, দামের কথা কিভাবে বলবো আমি বুঝতেছিলাম না। আমি বললাম যে ভাই আমি মাত্র 200 টাকা দামছি, আপনি কয় টাকা দিবেন? উনি তখন বললো যে আমার কাছে ভাই কোন বেশি টাকা নাই, 224 টাকা আছে। 224 টাকা দিলে হবে, যেখানে আমার বিক্রি নাই। আমি বলছি, ঠিক আছে দেন। যখন আমার চাটা বিক্রি হয়ে গেল তখন মনে হইলো কি অনেক আকাশে মেঘ থাকে না, অনেক কুয়াশা থাকে, যে একদম রোদ উঠেই না। এমন করে একটা রোদ উঠছে আমার জীবনে যে না, ব্যবসা আমার হয়েছে, ব্যবসা হবে, আমি ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ। এই খুশিতে আমি দৌড় দিয়ে আমার স্বামীর কাছে আসছি। আমাদের বাস স্ট্যান্ড আর টার্মিনাল 10 টাকার ভাড়া, আমি দৌড়ে আসছি। আমার স্বামী যে দোকানে ছিল ওরা ডাক দিলাম যে এদিকে আসো, একটা ভালো খবর আছে। উনি আসলো, আসার পরে বললাম আমাদের না দুঃখের দিনটা শেষ। তো উনি ভাবলো আমি টাকা বা লটারি পাইছি রাস্তাঘাটে। আমি কই না, ওরকম কোনো কিছু না, আমার চাটা বিক্রি হয়ে গেছে। এই দেখো 24 টাকা, এই দেখো 200 টাকা, এটা আমার ক্যাশ। তো উনি ফের আমার দিকে তাকায় আছে, কিছু বলে না। বললো যে ঠিক আছে এখন বাসায় চলে যাও। না বাসায় যাবো না, তুমি আমাকে টাকা দাও, আবার চা পাতা আনবো। আমার কাছে তো টাকা নেই, যাও না কারো কাছে চা হালাত দিবে, কেউ না কেউ দিবে। তো উনি গেল, যাওয়ার পরে ঘন্টাখানি পরে আসলো, ওনার হাতটা এভাবে মুঠ মারা ছিল। তো এটা দেখে আমার মনে হলো ওনার কাছে টাকা আছে। তা আমি ভাবছি 500 বা 1000 টাকা এরকম কিছু। তা না, উনি আমাকে টাকা দিল 3000 টাকা। এই 3000 টাকা দেখে আমার খুবই ভালো লাগছে যে তুমি আমাকে 3000 না, তুমি আমাকে 3 লাখ টাকা দিলা। এইটা আমি চা পাতা বিক্রি করে তোমাকে আবার আমি দিয়ে দিব। চলে গেলাম, আবার তেঁতুলিয়া ওই মিলে গেছি। যাওয়ার পর ঢুকতে দিল, আর কথাবার্তা বলে 2400 টাকার চা পাতা নিয়ে আসলাম। আনার পরে আমি মার্কেটে বিভিন্ন জায়গাতে যাই, কিন্তু আমার বিক্রি হইতো হাফ কেজি 1 কেজি। কিন্তু আমি না কোনোদিন কোনো কিছু খাইতাম না। আমার লাভই হইতো 20 টাকা 30 টাকা। আর আমার প্রচন্ড ক্ষুধা ছিল। ওই আমি হোটেলগুলো আছে না, হোটেলগুলোতে যাই, যারা ছিল মেসি আর ওদেরকে বলতাম ভাই আমি পানি খাবো। ঠিক আছে আপা পানি খান। মানে টেবিলের উপরে 4-5 গ্লাস পানি বসে খাই ফেলতাম। আর বিভিন্ন জায়গাতে যাইতাম, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, মানে কেন তো কষ্ট করা লাগবে, আমার সাথে চলো। মানে মানুষ অনেক খারাপ কাজ করে, অনেক কিছু আর কি। তা আমি ওদেরকে একটা কথাই বলতাম যে ভাই শুনেন, আপনাদের ফোন নাম্বারটা আমাকে দেন, আমি থানায় দিয়ে দিব। আমার শুধু এইটুকু একটা বিশ্বাস ছিল যে প্রশাসন আমাকে হেল্প করবেই। প্রশাসনের প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আমাকে কেউ ডিস্টার্ব করলে আমি প্রশাসনকে বলবো, আর আমাকে হেল্প করবে। এই ভয়তে সবাই মনে করেন পিছিয়ে থাকতো। তো এভাবে আমি আমার একটা নিজ স্বাধীনভাবে খুব, মানে মার্কেটটা আমার নিজের বাড়ি, নিজের মনে করে আমি আমার মতো চলতাম, কেউ আমি কোনো রকম পাত্তা দিতাম না। আর সবসময় খালি দ্রুত থাকতাম যে কোথায় বিক্রি হবে, অনেক দূর দূরান্ত যাইতাম। এটা কত সালের কথা বলছেন আপনি? আমি 2017 সালে ব্যবসা শুরু করি। এটা 2018 সালের কথা। আচ্ছা। তো ওইভাবে করতে করতে আমার প্রচুর পা ব্যথা করতো। ভাবলাম যে কতদিন আর হাঁটা যায়, কি করা যায়। এখন আমি রিস্কায় অটোতে উঠলে তো মনে করেন যে টাকাটা আমার লাভ হয় আস্তে আস্তে বাড়তেছে। প্রথম মনে করেন 20 টাকা 30 টাকা এইভাবে হয়েছে, পরে 60 টাকা 70 টাকা 100 টাকা পর্যন্ত আমার লাভ হচ্ছে। এরকম যে আমি যদি কোনো রিস্কায় অটোতে উঠি তাহলে কিন্তু ভাড়াটা আমার শেষ হয়ে যাবে, তাহলে আমার ক্যাশটা থাকবে না। তাহলে কি করা যায় এখন? আমি সাইকেল চালাতে পারি। আচ্ছা। একটা সাইকেল নিলে কেমন হয়? সাইকেল যে নিব 5-6 হাজার টাকা আমার কাছে নাই। আমার স্বামীকে বললাম আমাকে সাইকেল নিয়ে দাও। বলছে কত টাকা আছে তোমার কাছে? আমি এদিকে তোমার 2500 টাকা মিল করে দিই, মানে ব্যবসা থেকে 2500 টাকা বের করে দিই কিস্তি, আমার একটা সাইকেল নিয়ে দাও। আমার স্বামী যেখানে করতো চাকরি করতো পাশে সাইকেলের দোকান আর কি,
হিরো সাইকেলের দোকান, ওখান থেকে একটা কিস্তির মাধ্যমে আমার সাইকেল নিয়ে দেয়। এখন আমার যেদিন সাইকেলটা আমাকে নিয়ে দেয়, আমি জীবনে এমন কিছু একটা পাইলাম যে আমার আর হাঁটা লাগবে না, আমার কাছে এখন সাইকেল আছে। মানে এত সুখ সাইকেলটা দেখে, যে একটা সাইকেল আমার কাছে আছে, আমার আর হাঁটা লাগবে না। ওদিন আমি খুবই খুশি। তো ওই সাইকেলটা দিয়ে আমি যেদিন মার্কেটে যাই প্রথম দিন, ওদিন আমার চা পাতা বিক্রি হয় মনে করেন 25 কেজি। প্রথমে আমার লাভ হয়ে যায় 500 টাকা। তো ভালো, তো অনেক ভালো ব্যাপার, অনেক দূর দূরান্তে যাই আর সাইকেল চালাই খুব স্পিরিটে। আমি একসময় হাইটটা দিলাম চা পাতা, এখন সাইকেল এভাবে আস্তে আস্তে তোমার বড় হবে। এই যে আপনার 14 সালে বিয়ে হলো, আপনি 17 সাল থেকে ব্যবসাটা স্টার্ট করলেন, সংসারের অভাব অনটন সবকিছু মিলে একটা জায়গায় পৌঁছাতে শুরু করলেন। আসলে 18 সালে একটা সাইকেলও কিনা হলো, কিন্তু এর মধ্যে তো আপনার সংসার, আপনার বাচ্চা হয়েছিল? না, বাচ্চা হয়নি আমার। আচ্ছা, এই যে সাইকেল চালাচ্ছেন, মানে আমাদের সমাজের আসপেক্টে তো আসলে এটা কেউ পজিটিভলি নেয় না, বিশেষ করে মেয়েরা সাইকেল চালাচ্ছে না, মানে কোনো কটু কথা শুনতে হয়নি? আমি সাইকেল চালানো শিখছি মনে হয় আমি ওই 6 বছর বয়সে হবে। আচ্ছা, আমাদের বাড়িতে ওই যে মানে বিভিন্ন রকমের লোকজন আসতো আর কি, আব্বার সাথে যারা পরিচিত, তো ওই সাইকেল রাখতো, ওই সাইকেল নিয়ে আমি আর কি চালানো শিখছি। আমার নাকে একটা দাগ আছে, পড়ে গেছিলাম একবার, এইটুকু আমার মনে আছে, একদম অল্প বয়সে। আচ্ছা। আর যখন আমি মার্কেটে মনে করেন সাইকেল চালাচ্ছি, তখন তো মনে করেন আমি বিশাল কিছু, আমার কাছে একটা সাইকেল আছে। ওরে বাপ রে বাপ, মানে এখানে সাইকেলটা যে একদম মানে 6,000 টাকা দাম, এটা আমার কাছে কিছু না, এটা আমার কাছে লাখ টাকা, এটা আমার একটা সোনা, এটা আমার একটা হরিণ। তো এভাবে মনে করেন বিভিন্ন জায়গাতে যখন যাই তখন আমার প্রচারটা বাড়তেছিল। আর আস্তে আস্তে সবাই আমার দিকে মানে একটা মানে ভালোবাসা তৈরি হয়েছে মানুষের মধ্যে। কিন্তু আমার বেচা কিনাটা যে হইতো না, মানে আর একটু বেশি হইলে ভালো হইতো, আর একটু বেশি হইলে ভালো হইতো। আর এই সাইকেল যে চালাইতাম, চালানোর মধ্যে যেই টাকাটা মনে করেন বিভিন্ন জায়গায় যাইতাম, এইখানে 100 টাকার ভাড়া, 200 টাকার ভাড়া, সারাদিন এরকম 50-60 কিলো সাইকেল আমার অটোমেটিক চালানো হয়ে যায়। ওই টাকাটা আমি একটা কোটার মধ্যে এনে রাখতাম। 6-7 মাস পরে দেখলাম যে আমার 70,000 টাকা হয়েছে আর কি। তো ওইটা দিয়ে আমার একটা মনে করেন ক্যাশ হয়ে গেল। তো ওইটা দিয়ে আমি মনে করি এই ব্যবসা ওই ব্যবসার টাকা দিয়ে ওটাই করলাম। আর আমি লাইসেন্স গুলো এক এক করে কমপ্লিট করা ধরলাম আর কি, যে চা পাতার ব্যবসা হলো ইন্টারন্যাশনাল ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসা, এখানে লাইসেন্স লাগে। কোত্থেকে জানলেন এত এটা কিছু? করতে গিয়ে আমার এখানে আমার বাসাতে কাস্টমার ছিল, আয়সা বললো যে চা পাতার ব্যবসা করে। পরে ওনাদের কাছে জানিয়ে নিলাম যে চা পাতার ব্যবসাতে টেক লাইসেন্স, খুরসা বাইকারি, স্যানিটারি টিন, বিএসটি, টেকমার, বিটার লাইসেন্স গুলা লাগে, ঠিক আছে। তো এইগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে আর কি করি। এখন দেখা গেলো যে এমন পর্যায়ে হয়েছে যে মার্কেটে আরেকটু বড় হইতো। এখন উদ্যোক্তা বলতে কি, আমি একা তো না, আরো মানুষকে কাজ দিতে হবে। কাজ দিলেই তো আমি উদ্যোক্তা হব, তাহলে আমার মানে ওদেরটাও বাড়ে যাবে। এরকম বিভিন্ন জায়গাতে যাই, মানুষের সাথে দেখা হয়, 10 জনকে বলি, 20 জনকে বলি, এর মধ্যে একজনকে বুঝাই এভাবে কাজে নেই। এক এক করতে করতে 3 জন মহিলাকে কাজ দিলাম আর কি সাথে। মানে অনেক মানুষকে বলি কাজ করে, কিন্তু অনেকে কাজ করতে চায় না, ওদের কাছে এটা যে কি হবে না হবে। তা আমার ছেলেটা যে বাড়াবো, কিভাবে বাড়াবো, তখন আমি করলাম কি, আপনার ওই একটা মাইক নিয়েছি, ওই যে আপনার 500 টাকা দিয়ে, ওখানে এটা আমি ঝুলাই নি, বুঝছেন। ঝুলাই নিয়ে আমি তখন আমার ব্যক্তিগত একটা ডায়লগ মানে একদিনে তৈরি করলাম। বাজারের মানে যেখানে খুব বেশি মানুষ, ওই সাইডটা দাঁড়াইয়া আমি আমার ভাষণটা দিই আর কি। সেটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম, স্বাগতম বাংলাদেশ। আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে। সাথী চা পাতা দিচ্ছে গাঢ় লিগার, আহাকি মন মাতানো স্বাদ। 1 কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তোলে। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, বাজারে এবার হলো সাথী চা। তারপরে এইভাবে করতে করতে দেখা গেলো আমি একদিন মিডিয়ার চোখে পড়ে গেলাম, যে আমার তো স্বপ্ন যে মিডিয়া আমাকে তুলে ধরবে, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ মিডিয়া তুলে ধরলে আমি সারা দেশে দৌড়াদৌড়ি করতে পারবো। আমাকে ফোন দিল ঢাকা পোস্ট চ্যানেল থেকে। কোথায় পাবো? হাজিবার আদেশ হয় চলে এখানে। আরে আমি তো অমনি চলে আসলাম। আসার পরে ওদেরকে 2 জন আসলো আর কি, সাক্ষাৎকার দিলাম। এবার আমার লাগস আর কি, এবার আমি অনেক উঠে গেছি, এবার আমাকে সবাই পাবে। এবার আমি এত মানে টাকা পয়সার মালিক হবো, আর এত উদ্যোক্তা তৈরি করবো বাংলাদেশে, যারা আমার মতো যারা অনেকে গরিব মানুষ, তারা কাজ খুঁজে কিন্তু আসলে কাজ পায় না, তাদেরকে আমি কাজ দিব। এভাবে করতে করতে আমি একটা দোকান দিই
24 সালে আর কি আদর্শ হাই স্কুলের পাশে, হ্যাঁ, ওখানে আমি চা রাখছি, বিস্কিট রাখছি, আমার কিছু ছবি টবি টাঙ্গায় রাখছি, হ্যাঁ, ওই 200 টাকা দিয়ে ব্যবসা করছি, ওগুলা কিছু সিনারি রাখছি, সাইকেলে কিভাবে করি আর কি। তো একদিন হঠাৎ করে আমার দোকানের সামনে দিয়ে 3 জন ভদ্রলোক যাইতেছিল। আমি যাকে দেখি তাকে ডাক দিই যে ভাই আসেন চা খাইয়া যান। ওদেরকেও ডাক দিলাম, রাত 8:30টার দিকে বাজবে। তা আমি ওদেরকে চা দিলাম, দেওয়ার পর আমি আমার কথাটা না মানে গল্পটা সবার সাথে ওরা শুনতে চাইলেও শেয়ার করি, না শুনতে চাইলেও শেয়ার করি। ভাই বলেন, আমি না এইভাবে আসছি, আপনাদের যদি কেউ চাকরি করতে চায়, ব্যবসা করতে চান, আমার কার্ডটা রাখেন, আমার সাথে যোগাযোগ করতে বলেন, ঠিক আছে, মানে আমারটা আমি বলি আর কি। তো ওখানে বলতে বলতে একজন ভদ্রলোক আমাকে বলল যে বাড়ি কোথায়, কিভাবে করলা, তো এখানে সিল যে মারছো মানে লাইসেন্স আছে, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা লাইসেন্স লাগবে। তখন উনি আমার মনে হইলো যে উনি যে কথা বলতেছে উনি হয়তো সরকারি কর্মকর্তা। জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করেন, ওনার মানে পরিচয় উনি দেয় নাই। তারপরে উনি আমার দোকানে আসে, চা খায়, আমার সাথে কথা বলে, গল্প করে। তো একসময় শুনতে পারি উনি হলো আমাদের নির্বাহী অফিসার খায়রুল আলম ইসলাম। আচ্ছা, তা আমাদের জেলায় উপজেলায় যে পুরস্কার দিবে নারীদেরকে আর কি, যারা ভালো কাজ করে, তো ওখানে আমার নামটা দেওয়া হলো। তা আমি জেলা উপজেলায় 2টা পুরস্কার একসাথে পাই আর কি। আচ্ছা, কোন সালে এটা? এটা আপনার 25 সালে। আবার আপনার 26 সালে আমাদের রংপুরে বিভাগীয়ভাবে 8টা ডিস্ট্রিক্টের নারী একসাথে হইলো, ওখানে বিভাগীয়ভাবে আমাকে চ্যাম্পিয়ন করা হলো। আর এখন বর্তমানের অবস্থা আমি এক এক করতে করতে আমার এখানে 12 জন নারী কাজ করে আমার স্টাফ ঠাকুরগাঁয়ে, আর বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার চা পাতা আর কি চলে যায়। আমাদের পঞ্চগড়ে অকশন বাজার আছে। আচ্ছা, অকশন বাজারে কিন্তু মনে করেন চা আপনার ওই সকাল 10টা থেকে 2টার মধ্যে শেষ হয়ে যাবে, আপনার মাসে হবে 2 দিন। আর এর মধ্যে আমাদের যারা বড় বড় পার্টিরা আছে তারা চা কিনা রাখে, ওদের কাছ থেকে আমি চা এনে বিক্রি করতেছি। এখন মনে করেন আমার মানে সবকিছু মিলাইয়া মনে করেন 15 লাখ টাকার মতো আমার হয়েছে। এখন আমি একটা ফ্ল্যাট বাসায় থাকি। এখন আমার মনে করেন আল্লাহ দিলে ইনকাম প্রতিদিন প্রায় 5-6 হাজার টাকা হয়। আর বিশেষ করে এখানে আরেকটা জিনিস খেয়াল করছি, আগে যেই মনে করেন মানে বাজে অপারগুলো আসতো, মানে বা মানুষের বিভিন্ন কথাবার্তা বলতো, এখন কিন্তু ওটা আমাকে বলে না। এখন রাস্তাটা গেলেও আপা কেমন আছেন, না এখন তো সেটা বলবেন না, আপনি একটা অবস্থানে চলে আসছেন। আপা কেমন আছেন, আপনার ব্যবসা কেমন, আমার ছেলেটা আছে একটু চাকরি দিবেন, আমার মেয়েটা আছে একটু চাকরি দিবেন, আপা আপনি যা করছেন ধন্য, আপা আসেন আপা এক কাপ চা খাই। মানে এতটা সম্মান। আমি গাড়িতে উঠলেও দেখা গেছে গাড়ির মধ্যে 2-4-5 জন আমাকে চিনে, কারণ কিভাবে যে মিডিয়ার মাধ্যমে। আর বিশেষ করে এই মিডিয়াগুলা আমাকে যে তুলে ধরছে, RTV, আনন্দ টেলিভিশন, এখন টেলিভিশন, দেশ টেলিভিশন, মোটামুটি অনেক নিউজে আমার হয়েছে। তো সবকিছু মিলাইয়া খুবই ভালো। আজকে আবার আপনাদের এখানে, এটা তো আমার জন্য মনে করেন বিশাল কিছু। এখন আপনার কিভাবে চলছে, হাজবেন্ড কি করছে, সকালটা কিভাবে শুরু করেন যদি একটু শুনি। 6টা বাজে আমরা হাজবেন্ড দুজনে উঠি, ওঠার পর আমার হাজবেন্ড আমার প্রতিষ্ঠান আছে, আচ্ছা, ওখানে বসে। তার মানে আপনার প্রতিষ্ঠানে এখন হ্যাঁ, husband বসতেছে? আমার হাজবেন্ড মানে ম্যানেজারের দায়িত্বে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওনারও একটা স্যালারি ধরা হয়েছে আর কি, জি, জি। কারণ স্যালারি ছাড়া তো হবে না, ওনারও একটা স্যালারি ধরা হয়েছে। আর ওই বিভিন্ন জায়গা থেকে যারা আসে সাথী চা নিতে, ওদেরকে দেয়, ওখানে মালের অর্ডার কাটে। আমি বিভিন্ন জায়গাতে চলে যাই, যাওয়ার পর দূর দূরান্তে যাওয়ার পরে মালের অর্ডার কাটে আনি, বা বিভিন্ন মার্কেটে ঢুকি, মালের কি অবস্থা, আমার মালের মান কেমন, মানে কেমন চাহিদা, ইনশাল্লাহ সবকিছু মিলাইয়া ভালো। আমি আর কি সকালে রান্না বান্না করে বেরিয়ে পড়ি, দুপুরে খাবারটা অনেক সময় আমি বাইরেও খাই। আর বাড়িতে যাই আমি খুব কম, কারণ সারাদিনটা আমার বাইরে যায়। আর বিশেষ করে আমি এমন নারী খুঁজতেছি যারা কাজ করবে। সত্যি কথা, আমি যখন একটা নারীকে কাজ দিতে পারি, এই জায়গাটা আমার জন্য একেবারে সবচেয়ে একটা মানে সুখের জায়গা। যখন বলি যে আপা আপনি কাজ করবেন, যে হ্যাঁ আপা আমাকে কাজ দিবেন, এই কার্ডটা রাখেন, আপনি আসান আমার এখানে, এবং ওকে আমি মনে করেন আমার গাড়ি ভাড়াটা, ওনার গাড়ি ভাড়াটা দিয়ে আসি, যে 200 টাকা লাগবে, আপনি ভাড়াটা আমি দিয়ে দিলাম, আপা কালকে অবশ্যই আসবেন। কারণ কেন, এক এক করতে করতে আমি মনে করি আর কি, যদি 1 লাখ নারীকেও আমি কাজ দিই, মনে করেন 2 লাখ ফ্যামিলি কিন্তু সুন্দর চলবে। আসল কাজ কিন্তু তেমন কঠিন কিছু না। ওই প্রথমে যখন নামলাম, নামার পরে একটু হাবুডুবু খাই, আমাদের পানি খায় ওঠা লাগে, পরে কিন্তু এটা আমাদের একটা অভ্যাস হয়ে যায় যে না, পানিটা আমাদের হজম হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। দেখুন বলা এই নৌকা আছে, বইটা নাই, আপনি যখন হাতে 2 সাইড দিয়ে পাল মারবেন না, আপনার বইটার থেকে ভালো কাজ করবে আপনার হাত গলা।
আপনি সমুদ্রে পড়ে গেল, আপনি ভিতর থেকে আপনি অক্সিজেন ছাড়াই আপনার নিজের যে একটা পার্সোনাল অক্সিজেন, এটাতে কিন্তু উঠে যাবেন। বাস্তব অভিজ্ঞতা থেকেও দর্শক কত সুন্দর কথা বলা যায় আসলে, আমি ওনার কাছ থেকে আজকে শিখছি। এবং ওনার গল্পটা আসলে শুধুমাত্র কোনো সফলতার গল্প না, আমার কাছে মনে হয়েছে এটা আসলে একজন হার না মানা, হাল না ছাড়া একজন নারীর গল্প, যেখানে আসলে তার মূলধন আমি বলবো শুধুই নিজের উপর একটা বিশ্বাস এবং সেই সঙ্গে সততা এবং সেই সঙ্গে পরিশ্রম। জি, নতুন যারা আছে, নতুন আমি বলবো না, এরকম অর্থ কষ্ট আসলে আমাদের দেশে এরকম অনেক নারী আছে, পুরুষও আছে, আপনি তাদের জন্য কি বলবেন, কি বার্তা থাকবে আপনার তাদের জন্য? মার্কেটিং এর কাজ সব থেকে সুন্দর কাজ এবং সব থেকে খারাপ কাজ। শত ভিড়ের মধ্যে আপনাকে বলবে আপা দাঁড়ান, সবাইকে বাদ দিয়ে আপনার সাথে কথা বলবে এবং সুন্দর করে একটা চেয়ার আপনাকে দিবে, যা আপনি যে চাটা দিচ্ছেন আপা খুবই ভালো। আবার এখানে শত ভিড়ের মধ্যে আপনাকে অবহেলা করবে, আপনি এবার দুঃখ নেবেন না যে আমি সালাম দিলাম কথা শুনলো না। আমি একটা দোকানে গেলাম, এর মধ্যে আর কি উনি আমাকে ঠিক মতো চিনে না মনে হয়, লঙ্গি পরা, উনি চা বানাচ্ছে, সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন। তো উনি আমাকে দেখে একটা ভাব করলো, মুখটা করে রাখছে, উনি দেখতে খুব সুন্দর, উঁচা লম্বা, মানে এত সুন্দর মানুষটা। আমি ওখানে বললাম যে ভাই আপনি মুখ করে রাখছেন কেন, এই আপনি যে ভিতর দিয়ে টেনশন করতেছেন না, আপনি এখানে যদি পড়ে যান তাহলে কিন্তু শেষ কথাটা কার সাথে হয়েছিল, ওই ফরিদা পারভিন সাথীর সাথে, আমাকে ধরবে কিন্তু। ভাই আমি আপনাকে তেমন কিছু বলি নাই, ইজি থাকেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, কোনো ব্যাপার না তো ভাই, আপনি আমার কাছে চা নেন না নেন সেটা কোনো কথা নাই, নর্মাল থাকবেন, ভয় কিসের। তারপর হাইসাদে বললো জাপা বসেন, আপনার কথা শুনছি, চা খান, চা আমাকে দিয়ে না পা। আসলে কি যে যেটাই বলো কানে না নিলেই তো হয়। তাই আমি এই ক্ষেত্রে ভাববো যে টাকা ইনকাম করা হলো পৃথিবীর সব থেকে সহজ কাজ, যেটা আমরা কঠিন মনে করি। প্রথম শুধু একটু নিজেকে সহ্য করতে হবে, একটু সহ্য করলে তুমি থাকে যাবা, কিচ্ছু না, কিচ্ছু করা লাগবে না, খুব সুন্দর জিনিস। আর মার্কেটিং, আহা, সারাদিনের কাজ আপনার 1 ঘন্টায় হয়ে যাবে। আপনি ঘুমাবেন, কিন্তু ঘুমানির সাথে সাথে আপনার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আজকে ঘুমাইতেছি কালকে ঘুমাবো না। ঘুমানির পরে আপনি একটা চিন্তা ভাবনা করবেন যে এই ঘুমানির মধ্যে আমার কি হইতেছে, এই একটা স্বপ্ন চলবে। আপনার স্বপ্নটা কখনো ব্রেক দেওয়া যাবে না আপা, কোনোভাবে না। চমৎকার। আর সবাই যদি আমরা কাজ করি, সোনার বাংলা আরো সোনার হবে। ধন্যবাদ আপা, অনেক ভালো থাকবেন। দর্শক, ভিডিওটি যদি দেখে আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আরও অন্যান্য মেয়েদেরকে আপনারা সবাই অনুপ্রাণিত করবেন। এই ধরনের কার্যক্রম আমাদের বাংলাদেশে আরও বেশি বেশি হোক, এটা আমরা চাই ইনশাআল্লাহ।